ওকে, এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, প্রথম যেটা বলতেছিলেন মুভ, তো আমি এখানে ধরে নিলাম যে আমি এই অবজেক্টটাকে মুভ করতে চাই। তো মুভ করতে হলে যেটা করতে হয়, আমরা হয়তো এমন করতেছি যে মুভ টুলে এসে দেন আমরা অবজেক্টকে সিলেক্ট করার চেষ্টা করতেছি। এটা করলে হবে না। যাকে আপনি মুভ বা রোটেট করতে চান তাকে আগে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি একে মুভ করতে চাই, সো আমি একে আগে সিলেক্ট করলাম, জাস্ট ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট হওয়ার পরে দেন চলে যাব মুভে। বোঝা গেল ব্যাপারটা? মুভ বা রোটেট বা স্কেল, স্কেচ আপে এই ধরনের ব্যাপারগুলো আগে সিলেক্ট করে নিতে হয়, সিলেক্ট করে নিয়ে দেন কাজটা করতে হয়। হ্যাঁ, তো আমি এখানে মুভে আসলাম, এবার আমি এই পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি কপি করে এদিকে নিয়ে আসি, কন্ট্রোল প্রেস করলে আমাকে একটা কপি দিচ্ছে, তো আমি এটাকে এই রেড অ্যাক্সিস এখানে রাখলাম। রাখার পর আমি এবার এখান থেকে ব্যাপারটা ক্লিয়ার করি। দেখেন আমার এই যে অবজেক্ট এখানে রাখা আছে, এই যে লাইন, এটা কি রেড রেড লাইন বা রেড অ্যাক্সিস আমার? আমি যদি এটাকে রেড অ্যাক্সিসের দিকে নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই যে আমার অবজেক্ট সিলেকশনে আছে, দেন মুভে আসলাম, মুভ থেকে আমি একটা পয়েন্ট, বেস পয়েন্ট নিলাম অটোক্যাটিক ঠিক মতো, বেস পয়েন্ট পিক করলাম। আমার এখন কি এটা মুভ হচ্ছে। আমি যতটুকু দূরে মুভ করতে চাই ততটুকু দূরে আমার এখানে ইনপুট দিলে হয়ে যাবে। কিন্তু প্রশ্ন আমি কোন দিকে মুভ করাবো, রেডের দিকে না গ্রিনের দিকে নাকি ব্লুর দিকে, তাই তো? তো আমি চাচ্ছি এটা আমার রেডের দিকে যাক, তো আমি কি করবো, রেড অ্যাক্সিস লক করে দিলাম। ঠিক আছে, আমার এখন রেড অ্যাক্সিস লক হয়ে আছে। আমি যদি গ্রিন অ্যাক্সিস লক করি, আমার গ্রিন অ্যাক্সিসের দিকে লক হয়ে যাবে এটা। আমি যদি আপ অ্যারো প্রেস করি, তাহলে আমার আপ অ্যারোতে লক হয়ে যাচ্ছে। সো যে দিকটাতে আপনার প্রয়োজন আপনি সেই দিকটাতে এটা মুভ করতে পারবেন। সো আমি যে দিকটা আমি চাচ্ছি এক্স অ্যাক্সিসের দিকে, তো আমি এক্স অ্যাক্সিসের দিকে ড্র্যাগ করে রেখে দিয়ে দেন আমি লিখে দিব 5 ফিট। দেন যেটা হলো আমার আগের অবস্থান থেকে এটা 5 ফিট দূরে চলে আসছে। আর যখন আমরা মুভ করি, মুভ করার সময় কিন্তু আমরা কি করতে পারি, কপি করতে পারি। কপিটা হবে কিভাবে, মুভ চলে আসছি, আমি এখন এক্স অ্যাক্সিসে কপি করতে চাই, তো আমি এক্স অ্যাক্সিসকে লক রেখে দিয়ে কন্ট্রোল প্রেস করলাম। তো কি হলো দেখেন, আমার একটা একটা কপি এখানে চলে আসছে। তো আমি কপিটাকে ধরে নিলাম যে আমার কপিটা 5 ফিট দূরে যে বসুক, 5 ফিট, এন্টার। আমার 5 ফিট দূরে বসছে। বোঝা গেল? স্যার স্যার এগুলা তো বোঝা গেছে, কিন্তু স্যার ওই যে অন্য যেসব জিনিসগুলো আছে, যেমন ধরেন আমি চেয়ার আমি মুভ করতে পারিনি। আচ্ছা হ্যাঁ, ওটা আচ্ছা ঘুরাই কিভাবে স্যার? আচ্ছা, এরপর যদি আমি যদি কয়েকটা কপি চাই, তাহলে কি হবে, গুণ 8 দিলে 8টা কপি হয়ে গেল আমার। হ্যাঁ, ওকে। তো এইটা ছিল মুভের ব্যাপারটা। এবার যদি আমি রোটেটটা দেখি, রোটেট বলা হয়েছে কি অ্যাক্সিস লক করে, আপনি যে অ্যাক্সিস লক করবেন সেই অ্যাক্সিসটা লক রেখে বাকি দুইটা অ্যাক্সিস এটা রোটেট হবে। তো যেমন আমার এখানে এই অবজেক্টটা আছে, তো এই অবজেক্টকে আমি রোটেট করতে চাই, এখন যে অবস্থায় আছে আমি এটাকে কপি করে নিচ্ছি, কয়েকটা কপি রেখে দিতে চাই, কারণ এক্সাম্পলটা মানে কম্পেয়ার করতে পারবো আমরা। হ্যাঁ, যে কি ছিল আর কি হইলো। ওকে, প্রথমটা আমি একে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি রোটেটে আসলাম। রোটেটে আসার পর যেটা করলাম, আমি অ্যাক্সিস লক করলাম। প্রথম লক করলাম আমার আপ অ্যাক্সিস, অর্থাৎ আমার জি অ্যাক্সিসকে লক করলাম, যেটা ব্লু অ্যাক্সিস বলি আমরা। ব্লু অ্যাক্সিসকে লক করলাম, লক করে এখন দেখেন আমি কোনো একটা পয়েন্ট এটাকে পিক করতেছি, সাপোজ এই পয়েন্টে পিক করলাম, অর্থাৎ এটা আমার বেস পয়েন্ট। আর দেন সেকেন্ড পয়েন্ট, অর্থাৎ আমরা যেভাবে বাস্তবে যেটা করি, একটা খাতাকে যদি আমরা ঘোরাতে চাই, কি হবে, খাতার একটা প্রান্ত আমরা চেপে ধরে রাখি, আর একটা হাত দিয়ে, এক হাত দিয়ে চেপে ধরে রাখি, আর এক হাত দিয়ে কি করি, এটাকে কোথাও ধরে এটাকে আমরা রোটেট করি, তাই না? তো যেটা হলো আমি এখানে চেপে ধরে রাখলাম, মানে ফিক্স করে রাখলাম, আর আরেকটা হাত দিয়ে এটাকে ধরে এখন ঘোরাচ্ছি, এই যে এটা এখন ঘুরতেছে। তো আমি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম, 90, এন্টার। সো আমার এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরে গেল। ঠিক আছে, আচ্ছা। এরপরে এইটাকে এবার ধরি, এটাকে যেটা করব, আমি যখন আমার এর থেকে আমি জাস্ট ওয়াই অ্যাক্সিসকে লক করলাম। ওয়াই অ্যাক্সিস লক করার পর যেটা হবে যে এটা ওয়াই অ্যাক্সিস না রেড, মানে রেড অ্যাক্সিসকে লক করলাম, রেড অ্যাক্সিস। সো অর্থাৎ এই এটা আমার যে মানে এই যে প্রিডিক্টরটা কিন্তু এখন রেড অ্যাক্সিসকে লক করে ধরে রাখবে। সো আমি এখানে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটাকে এখন কি রোটেট করতে পারতেছি। তো আমি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেল। শেষ। দেখেন ছিল এরকম, এটা করলাম জি অ্যাক্সিসে, আর এটা করলাম এক্স অ্যাক্সিসে, আর এইটা করব ওয়াই অ্যাক্সিসে। তো আমি এখানে আসলাম, আসার পরে আমি ওয়াই অ্যাক্সিসকে লক করলাম, করে এই পয়েন্টে ক্লিক করলাম, করে এইখানে দেন দিয়ে রোটেট করে দিলাম, বাস, এটা রোটেট হয়ে গেল। দেখেন ছিল কিন্তু এরকম, এটাকে যে অ্যাক্সিসে রোটেট হলো, অর্থাৎ এমন ছিল এইভাবে ঘুরে গেল। আচ্ছা, এটা ছিল এক্স অ্যাক্সিসে লক করে করছি, সো এটা এমন মানে ল্যান্ডের সঙ্গে ছিল, পরে এটা কি ভার্টিক্যাল হয়ে গেল, তাই না? আর এটা ছিল কেমন, এমন ছিল, সেটাকে ঘুরে ঠিক এইভাবে চলে আসছে।
এটা ছিল রোটেট, খুবই সিম্পল। বোঝা গেল রোটেটের ব্যাপারটা? জি স্যার, বুঝছি। ওকে, এবার আপনার চেয়ার রোটেটে আমি আসবো, আমি চেয়ার মেক করার পরে তারপরে আসবো, ঠিক আছে? ওকে, কত ক্লাস আর কোনো প্রবলেম? স্যার একটা হ্যাঁ। প্রবলেম হচ্ছে চেয়ারের যে ইয়ে থাকে, ব্যাক রেজ যেটা থাকে, হ্যাঁ, হুম অনেক সময় পায়াও থাকে, যেটা চেয়ারের পিছনের পায়াটা হুম। একটু বেন্ড থাকে, এই বেন্ডটা কিভাবে করবো? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের একটা চেয়ার মেক করেই দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, স্যার, জি বলুন। স্যার আমার আপনি সেদিনকে স্কেল দেখাইছিলেন, বাট স্কেলটা করতে গেলে না শেপটা কেমন যেন নষ্ট হয়ে যায়, স্কেলটা পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিব, ঠিক আছে? ওকে, ওকে। তো আমরা পেইন্ট প্যাকেট দিয়ে শুরু করি আজকে। পেইন্ট প্যাকেটে আমরা আগের দিন হয়তো পুরোটাই দেখতে পারি নাই, তো আমরা আজকে একটু পুরোটাই দেখি আমরা কিভাবে এখান থেকে কালার ইউজ করতে। এটা তোমার সবাই জানছি তাই না? কালার ইউজের পরে দেখেন আমরা এখান থেকে বিভিন্ন টেক্সচার বা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পারি। টেক্সচার বা ম্যাটেরিয়াল যেটা হবে ডিফিউজ, অর্থাৎ এখানে ইমেজকে ইউজ করে আমরা কাজটা করতে পারি। যেমন আমি যদি এখানে চলে আসি অ্যাসফল্ট অ্যান্ড কনক্রিট, এটা যেটা আছে এখানে বিভিন্ন অ্যাসফল্ট এবং কনক্রিট টেক্সচার এখানে রাখা আছে। যেমন আমি প্রথমটা দেওয়া আছে কি রোড, রোডের জন্য যে অ্যাসফল্ট থাকে সেই অ্যাসফল্টের এখানে টেক্সচার অ্যাপ্লাই করলাম। সো আমি এখানে আসলাম, এখান থেকে এখানে ক্লিক করলাম, দেন আমার অ্যাসফল্ট অ্যাপ্লাই হয়ে গেল। আমি এইটাতে এটাকে পিক করলাম, দেন এখানে অ্যাপ্লাই করলাম, এই যে এটা আমার কনক্রিট হয়ে গেল, ঠিক আছে? সো এটা হলো আপনার ডিফিউজ টেক্সচার, যেটা বলা হয় এটাকে বলে ডিফিউজ টেক্সচার। এরপর যেটা আছে আপনি এখান থেকে ব্রিক, আমি যদি ব্রিকে আসি, যে ব্রিকে চলে আসছি, আমি এখান থেকে ব্রিক টেক্সচারকে চুজ করলাম, এখান থেকে ব্রিক অ্যাপ্লাই করে দিলাম, দেখেন এখানে ব্রিক অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? এরপর যদি আপনি টাইলসে আসেন, দেন টাইলস পাবেন আপনি এখানে, যে টাইলস আসলাম, আমি টাইলস থেকে আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি, এই যে আমি এটা অ্যাপ্লাই করলাম, এখানে টাইলস টেক্সচার অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা আমরা করতে পারি, এই যে আমাদের এখান থেকে কি আছে, গ্লাস, গ্লাস অ্যান্ড মিরর, গ্লাস অ্যান্ড মিরর থেকে আমরা কোনো অবজেক্টকে গ্লাস করতে পারি। যেমন আমি এখানে যদি ক্লিক করি, এটা একটা গ্লাস হয়ে গেছে, যেমন একটা ট্রান্সপারেন্ট গ্লাস, এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই ব্যাপারগুলো একটু ডিপলি বুঝি। ব্যাপারটা হলো এরকম যে চাইলে আমরা নিজেরাই এগুলো কাস্টম মেক করতে পারি, চাইলে আমরা এখান থেকে যেগুলো করে রাখা আছে সেগুলো ইউজ করতে পারি। তো কাস্টম আমরা কিভাবে মেক করতে পারি, যদি আমি সাপোজ চাই যে এটাকে একটা টেক্সচার অ্যাপ্লাই করতে চাই, আমি চাচ্ছি এটাকে একটা উড টেক্সচার অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি এটাকে কিভাবে টেক্সচার অ্যাপ্লাই করব? হ্যাঁ, তো যেটা করতে হবে প্রথমে, আমি যদি কাস্টম কোনো কিছু টেক্সচার করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে আমাকে সেখানে একটা সলিড কালার অ্যাপ্লাই করতে হবে। তো আমি কালার্সে আসলাম, কালার্স থেকে এসে আমি একটা সলিড কালার অ্যাপ্লাই করলাম, আমি এই কালারটাকে এখানে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পর যেটা হবে, আমি এই কালারটাকে আমার সিলেকশনে নিয়ে আসবো। তো আমি এই আই ড্রপার দিয়ে আমি এই কালারকে সিলেকশনে নিয়ে আসলাম। যদি আমি এই কালারটাকে সিলেকশনে আনতে চাই, তাহলে কি করতে হবে, এই আই ড্রপার দিয়ে এই কালারকে আমি সিলেকশনে নিয়ে আসলাম, দেখো আমার এই কালারটা এখন সিলেকশন চলে আসছে, ঠিক আছে? তো আমি এখন পেইন্ট ব্যাকেট মুডে আছি, আমি যখন অল্টার প্রেস করতেছি তখন কি হচ্ছে, আমার হাতে আই ড্রপার চলে আসতেছে। আবার অল্টার ছেড়ে দিচ্ছি, কি হচ্ছে, আমার পেইন্ট ব্যাকেট মুড চলে আসছে। তো আমি এইভাবে অল্টার প্রেস করে এইটাকে ক্লিক করলাম, করলে দেখেন আমার এখন সিলেকশনে আসছে এই কালারটাকে, কালার একটা কোড দেওয়া আছে, কালার A01, বা কালার একটা নেম দেওয়া আছে। হ্যাঁ, তো আমি এই এডিটে চলে গেলাম, এডিটে আসলাম, এডিটে আসার পরে চাইলে আপনি এর কালার চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে কালার হুইল দেওয়া আছে, যেখানে বিভিন্ন কালার আপনি এখান থেকে এই কালার হুইল দিয়ে কালারটাকে চেঞ্জ করতে পারেন, যেটা আপনার যেটা দরকার সেটা আপনি করে নিতে পারেন। বা এখানে কালার চুজের সিস্টেমটাও আছে, HLS, অর্থাৎ মানে হিউ, স্যাচুরেশন এবং লাইট, এইগুলো বিষয় নিয়ে আপনারা এখানে কালার মেক করতে পারেন, ঠিক আছে? আবার আছে HSB, হিউ, স্যাচুরেশন এবং ব্ল্যাক, এইগুলো নিয়ে আপনি এখানে কালার মেক করতে পারেন। বা RGB অর্থাৎ RGB ভ্যালু ইনপুট করেও আপনি এখান থেকে কি কালার কাস্টম মেক করে নিতে পারেন। তো এইটা হলো কালারের ব্যাপার গেল। এখন যদি আমি কোনো টেক্সচার অ্যাপ্লাই করতে চাই, যেমন এই যে এইগুলো কিন্তু টেক্সচার, এগুলোকে কি বলা হয়, টেক্সচার। যে আমার ব্রিক টেক্সচার, এখানে টাইলস টেক্সচার, তারপর এখানে দেওয়া আছে কি কনক্রিট টেক্সচার, এরপর আছে অ্যাসফল্ট টেক্সচার। হ্যাঁ, তো আমি যদি এখানে কোনো টেক্সচার অ্যাপ্লাই করতে চাই, তাহলে আপনাকে কি করতে হবে, দেখেন এখানে একটা ইউজ টেক্সচার ইমেজ নামে একটা এখানে বক্স দেওয়া আছে। তো এখানে লেখা আছে ব্রাউজ ফর ম্যাটেরিয়াল ইমেজ ফাইল। হ্যাঁ, ব্রাউজ ফর ম্যাটেরিয়াল ইমেজ ফাইল। তো
তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে যেখানে টেক্সচারটা আছে সেই টেক্সচারটাকে আমাকে এখানে চুজ করে দিতে হবে। তো আমার এখানে মেবি কোনো টেক্সচার নাই, তো আমি টেক্সচার কোথা থেকে পেতে পারি সেটা আপনাদেরকে দেখাই। আমি গুগলে চলে যাচ্ছি, গুগলে আসার পর যেটা করবো এখান থেকে আমি গুগলে সার্চ দিয়ে লিখে দিলাম যে উড টেক্সচার, উড টেক্সচার লিখে আমি সার্চ দিচ্ছি। দেখেন উডের বিভিন্ন টেক্সচার এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে কিন্তু উডের বিভিন্ন টেক্সচার এখান থেকে আমরা নিতে পারবো। তো ধরে নিলাম যে আমি এখান থেকে একটা টেক্সচার নিব, কোন টেক্সচারটা নেওয়া যেতে পারে, এটাকে নিব, এটাকে না। তো একটা কাজ করতে হবে, আমরা যখন টেক্সচার যখন চুজ করব তখন অবশ্যই আমরা এখান থেকে সিমলেসকে চেক মার্ক করে দিব, সিমলেস। অর্থাৎ টেক্সচার যখন আমরা প্লেস হবে তখন সেই টেক্সচারটাকে মানে আনরিয়েল যেন মনে না হয়। সিমলেস টেক্সচারকে কখনো আনরিয়েল মনে হয় না, এটা রিয়েলি মনে হবে। হ্যাঁ, তো আমি সিমলেসকে চেক মার্ক দিলাম, দেন আমার এখানে মোটামুটি সব সব কিছুই আসছে সিমলেস। তো দেখি আমি এখান থেকে এই টেক্সচারটাকে ডাউনলোড করি। না এটা না, এটা এর নিচে আবার ওয়াটারমার্ক দেওয়া আছে, এটা করা যাবে না। এটার কি অবস্থা, এটা হইতে পারে। তো দেখি আমি এটাকে ডাউনলোড করি। সো আমি এই ইমেজটাকে ডাউনলোড করলাম, খুব সহজেই ডাউনলোড করে নিলাম। ডাউনলোড হলো আমার ডেস্কটপে। দেন এখন আমি চলে যাচ্ছি এই যে ইউজ টেক্সচার ইমেজ থেকে আমি এখানে ব্রাউজ করে দিব, ফাইল ব্রাউজ করতেছি, ডেস্কটপ, ডেস্কটপ থেকে এইটা আমার টেক্সচার, দেন ওপেন। এখন দেখেন এখানে কি টেক্সচার আমার অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। এখানে কি আমার টেক্সচার অ্যাপ্লাই হয়ে গেছে। কি এটা উড মনে হচ্ছে না এটাকে এখন? এটা এখানে একটা উডেন টেক্সচার অ্যাপ্লাই হয়ে গেছে। তো যেটা হলো এই টেক্সচারটাকে খুব ছোট করে দেখাচ্ছে, যা আমার রিয়েল উড বলে মনে হচ্ছে না। তো যেটা করতে হবে, আমি এই টেক্সচারকে সিলেকশনে নিয়ে আসলাম, আনার পরে এডিটে চলে যাব। এডিট থেকে দেখেন এই টেক্সচারটা সাইজ দেওয়া আছে কি 1 ফিট বাই 6 ইঞ্চিস, মানে 1 ফিট বাই 6 ইঞ্চিস। তো এটাকে আমি করে দিলাম 3 ফিট, 3 ফিট, 3 ফিট করে দিলাম। এখন দেখেন এই টেক্সচারের যে ফাইবার গুলো ছিল, উডের যে ফাইবার, এগুলো এখন মোটামুটি সবাই ক্লিয়ার বোঝা যাচ্ছে, তাই না? আগে কিন্তু এই উডের ফাইবারটা বোঝা যাচ্ছিল না, এখন বোঝা যাচ্ছে না ব্যাপারটা? বোঝা গেছে ব্যাপারটা? তো এইভাবে যদি আমি আর একটা টেক্সচার অ্যাপ্লাই করি, আমি সাপোজ আমি এখান থেকে কি করতে হবে, টেক্সচার অ্যাপ্লাই করতে হলে কি করতে হয়, এটা কিন্তু এখানে কোনো টেক্সচার অ্যাপ্লাই নাই, সো কোনো একটা কালার সেখানে অ্যাপ্লাই করতে হবে। আমি এই কালারটাকে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর চলে গেলাম কোথায়, এডিটে। এডিট থেকে আমি এখান থেকে একটা টেক্সচার চুজ করব। তো আমি যদি গুগল থেকে সার্চ দিয়ে নিই যে ব্রিক টেক্সচার, ব্রিক টেক্সচার, আমি ব্রিক টেক্সচার আসলাম, আসার পরে আমি এখান থেকে কোনো একটা টেক্সচার চুজ করতেছি, কোনোটাকে চুজ করবো। ধরে নিলাম যে এটাকেই ধরি, হ্যাঁ আমি এটাকেই আমি অ্যাপ্লাই করতে চাই। তো আমি এটাকেই সেভ ইমেজেস করে আমি এটাকে সেভ করে নিলাম। সেভ হওয়ার পরে দেন আমি চলে আসলাম এখানে। আমি এখান থেকে যেটা করব, আমার এই কালারটা অ্যাপ্লাই করে রাখা আছে এবং আমি এডিট অপশন থেকে ব্রাউজ ফর ম্যাটেরিয়াল ইমেজ ফাইল, এখান থেকে এসে আমি এই টেক্সচার ইমেজটাকে ওপেন করে দিলাম, বাস অ্যাপ্লাই হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? স্যার আমার আমার কথা কি শুনতে পাচ্ছেন স্যার? আমি না কিছু কথা শুনতে পাচ্ছি না, মেবি আমার হেডফোনে প্রবলেম স্যার। আচ্ছা, এখন কি শোনা যায় আমার কথা নাকি? স্যার আমি শুনতে পাচ্ছি না মেবি, আর মনে হয় যে হেডফোনে একটু সমস্যা হচ্ছে। তো স্যার আমার অ্যাটেন্ডেন্স রেখে দিন, আমি ক্লাস দেখতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, জুবাইর তাই তো? ওকে স্যার, ওকে। তো এই টেক্সচার অ্যাপ্লাই তো আমরা বুঝতে পারছি তো নাকি, কিভাবে টেক্সচার অ্যাপ্লাই করতে হয়? জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন, হ্যাঁ, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝবেন না ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব, কারণ আপনাদেরকে মানে কোনো কিছু স্কিপ করে যাওয়া যাবে না, ঠিক আছে? ওকে, তো স্যার এইভাবে যে কালার সিলেক্ট না করে এমনি হবে না, এমনি এখানে আসা না, যাবে না? এমনি আপনি এমনি এখানে টেক্সচার অ্যাপ্লাই করতে পারবেন। টেক্সচার অ্যাকচুয়ালি যেটা হয়, এটা ডিফিউজ কালারকে সে ইমেজে নিয়ে যায়। ডিফিউজ কালার যদি না থাকলো তো সে কাকে ইমেজ করবে, তাই না? এই জন্য আগে আগে কালার সিলেক্ট করতে হবে, দেন মানে কালার অ্যাপ্লাই করতে হবে, তারপরে দেন আপনি সেখানে ইচ্ছা মতো টেক্সচার ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, স্যার হ্যাঁ বলেন। আমি বলতে চাচ্ছি কি, আমরা কিছু একটা আঁকাই তারপরে সেটা কালার পেইন্ট করলে বেটার হয় মনে হয়, তাহলে বুঝতে পারবো যে কতটুকুতে কিভাবে সিলেক্ট করে কালার দিব। আচ্ছা ঠিক আছে, আমি আমি এটা করে দেখাবো, সমস্যা নেই, আজকে আমি এটা করে দেখাবো। আচ্ছা, আমি কিভাবে গ্লাস মেক করতে সেটা একবার দেখাই। তো আমি ধরে নিলাম যে আমি এখানে একটা
4 ফিট, 8 ফিট একটা ফেস ড্র করলাম। ফেস ড্র হওয়ার পরে আমি পুশ পুল দিয়ে থিকনেস দিলাম, ধরে নিলাম যে গ্লাসের থিকনেস হয় 0.25 ধরে নিলাম, নিয়ে আমার গ্লাস মেক করা শেষ। তো গ্লাস মেক শেষ, সঙ্গে সঙ্গে ট্রিপল ক্লিক মেক গ্রুপ, বাস আমার একটা গ্রুপ মেক হয়ে গেছে। এখন আমি এখানে গ্লাস, এটাকে আমি একটা গ্লাস মেক করতে চাই। গ্লাস কিভাবে মেক করতে পারি? তো আমি দেখি গ্লাসের কালারের কাছাকাছি কোনো কিছু আমরা নিই, ধরলাম যে আমি এই কালারটাকে এখানে অ্যাপ্লাই করলাম। এটা অ্যাপ্লাই করার পর যেটা হলো যে আমি এটা ট্রান্সপারেন্ট না, এই 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 অবজেক্টের পেছনে কি আছে আমি দেখতে পাচ্ছি না। তো যেটা করতে পারি, আমি এই কালারটা থাকার পরে আমি এডিটে আসলাম, এডিট থেকে আমি যদি অপাসিটি কমাই দিই, তো দেখেন আমার এটা একটা গ্লাসের মতো বিহেভ করতেছে। ও মানে অপোজিটে কি আছে আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়ে গেছে ব্যাপারটা। ট্রান্সপারেন্ট তো বুঝি নাকি? ট্রান্সপারেন্ট বলতে কি বোঝায়? অর্থাৎ এক মানে মানে কাচের ওই পাশে কি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ভেদ করে দেখা আর কি। ঠিক আছে, এটা কিন্তু ট্রান্সপারেন্ট চলে আসছে। আমি এখান থেকে অপাসিটি আবার বাড়াই দিলে কি হবে, এই ট্রান্সপারেন্সিটা কি কমে যাবে। বুঝা গেছে? যারা ফটোশপ আমরা ইউজ করছি তারা মেবি জানি যে অপাসিটি দিয়ে এই ধরনের এটা করা যায়, ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করা যায়। ঠিক আছে, ওকে। স্যার কালার কি স্যার আসলে মানে এই আপনার টেক্সচার গুলো ইউজ করার ক্ষেত্রে কি স্যার কালার গুলো কোনো মানে বিভিন্ন টাইপের বিভিন্ন কালার দিতে হবে? হ্যাঁ, বিভিন্ন টাইপের বিভিন্ন কালার দিতে হবে। প্রত্যেকটা কালার আলাদা আলাদা, হ্যাঁ জি, প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্টের জন্য আপনাকে আলাদা আলাদা কালার দিতে হবে। ঠিক আছে, এখানে কালারের অভাব নাই। আপনার কালার তো এখানে কিছু প্রিসেট কালার দেওয়া আছে, তাহলে নিজেরাই কালার মেক করে নিতে পারেন, সমস্যা নেই, যে এভাবে আপনার ইচ্ছা। ঠিক আছে, আচ্ছা। তো এইটাই ছিল পেইন্ট বাকেট। আর পেইন্ট বাকেটের আরো কিছু কাজ থাকবে, যেগুলো আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমরা আরো অনেক অ্যাডভান্স কিছু জানতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখি স্কেল। স্কেলটা আসলে কেমন। আমি এখান থেকে একটা অবজেক্টকে কপি করে নিচ্ছি, আমি মুভ টুল দিয়ে এইখান থেকে কপি করে এদিকে নিয়ে আসলাম এক্সাম্পলের জন্য। এখন আমি এটাকে স্কেল দিয়ে বুঝাই। স্কেল অটোক্যাডের ঠিক অটোক্যাডের মতো যা আছে তার 1 গুণ বড় করবো নাকি 3 গুণ বড় করবো না হাফ গুণ করে ফেলবো, ব্যাপারটা এরকম। আমি স্কেলে ক্লিক করলাম, সরি স্কেলে ক্লিক করলে তো হবে না, আগে আমাকে ক্লিক করতে হবে কোথায়, অবজেক্টকে। আমি অবজেক্টকে ক্লিক করলাম, অবজেক্ট ক্লিক হওয়ার পরে দেন স্কেলে আসলাম। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার ক্লাসেরটা একটু আবার দেখাবেন একটু করে। ক্লাস, জি জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এইটাকে কপি করে এখানে রাখলাম। রাখার পরে যেটা হবে, আমি এখানে অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমি ধরে নিলাম যে আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম। ওকে, এতটুকু তো বুঝছেন। কালার অ্যাপ্লাই করলাম, তো আমার এই কালার সিলেকশনে থাকা অবস্থায় আমি এডিটে চলে গেলাম, এডিট থেকে অপাসিটি কমাই দিলাম, দেখেন আমার একটা গ্লাস হয়ে গেছে এখানে। বোঝা গেল? ও স্যার ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখান থেকে অপাসিটি কমাই এরকম গ্লাস বেক করতে পারি। আচ্ছা, তো আমরা দেখতেছিলাম স্কেল। আমি স্কেলে এখানে অবজেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেন স্কেল মোডে চলে আসলাম। স্কেল মোডে আসার পরে এখন যেটা করব, দেখেন আমার কিছু নোট পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে, পয়েন্ট গ্রিন পয়েন্ট ক্রিয়েট হয়েছে। তো যেটা হয় যে আমাকে কোনো একটা কর্নার পয়েন্ট থেকে এটাকে স্কেল করতে হবে। তো আমি যদি এখানে অনেকগুলো যে কর্নার পয়েন্ট আসছে, যে পয়েন্ট প্রত্যেক লাইনে কয়টা করে আসছে, 3টা করে পয়েন্ট আসছে। তো এখানে প্রায় কয়টা পয়েন্ট হবে, 1 2 3 9 আর 3 9 27টা, প্রায় 27টা এখানে, 3 9 27টা প্রায় পয়েন্ট আছে এখানে। তো আমি 27টা পয়েন্ট থেকে ধরে ধরে আমরা এটাকে কি করতে পারি, এটাকে স্কেল করতে পারি। তো দেখি কিভাবে স্কেলটা করতে হয়। তো যেটা করতে হবে, আমাকে কোনো একটা কর্নার পয়েন্ট আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখন ড্র্যাগ করতেছি। তো দেখেন আমি ক্লিক করে ধরে রাখা লাগতেছে না, ক্লিক করে ছেড়ে দিলাম, তারপর আমি ড্র্যাগ করতেছি, মাউসকে ড্র্যাগ করতেছি। তো যেটা হচ্ছে যে আমার এই অবজেক্টটাকে, যে কর্নার পয়েন্ট আমি ক্লিক করলাম তার অপোজিট পয়েন্টে এটা লক রেখে দিয়ে আমাকে এটা ছোট বড় করতেছে, তাই না? এবং দেখেন আমার ভ্যালু কন্ট্রোল বক্সে লেখা আসতেছে স্কেল 2.19 বা স্কেল 2.30। তার মানে কি, প্রথম যে অবজেক্ট তার থেকে 2 গুণ 2.30 গুণ 2.30 গুণ এটা বড় হয়ে গেছে। ঠিক আছে, তো আমি যখন 2 লিখে দিই তাহলে কি হবে, এটা দ্বিগুণ বড় হলো, আগের যে সাইজ ছিল তার থেকে এখন কি দ্বিগুণ হয়ে গেল। আমি যদি এটা সাইজ এখানে মেজার করি, এই ডাইমেনশন দিয়ে এখান থেকে নিলাম, দেখলাম যে এটা কত আছে, 4 ফিট আছে এখান দিয়ে, আর এখান দিয়ে কত আছে, এখান দিয়ে আছে 4 ফিট। ওকে, তো আমি এখন অবজেক্টকে সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেক্ট হওয়ার পরে আমি স্কেলে ক্লিক করলাম, ক্লিক করে আমি এই কর্নার পয়েন্ট থেকে আমি এটাকে ছোট করতে চাই। সো আমি এদিকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি লিখে দিলাম যে 0.5। তাহলে কি হলো, 2 ফিট বাই 2 ফিট হয়ে গেছে। তার মানে কি, যা ছিল তার অর্ধেক করে ফেলছে। এটা অটোক্যাডের মতো, বোঝা গেল?
আচ্ছা, তো এতগুলো পয়েন্ট এখানে দিছে, কারণটা কি? তো দেখেন আপনি এই পয়েন্ট থেকে করতেছেন, এই পয়েন্টে ক্লিক করে করতেছেন, অপোজিট পয়েন্টকে লক রেখে সে করতেছে। ওকে, আমি যদি এই পয়েন্ট থেকে ধরি, সো অপোজিট পয়েন্টকে লক রেখে সেই কাজটা করতেছে। আমি এই চার কোণার যে চারটা পয়েন্ট আছে, এই চারটা পয়েন্টের যে কোনো পয়েন্ট দিয়ে করলে যেটা হবে, অপোজিট পয়েন্টকে সে লক রেখে স্কেলটা করবে। ওকে, তো এইটা ছিল কি প্রপোর্শনালি স্কেল। এখন যদি আপনি কোনো একদিকে স্ট্রেসের মতো করে স্কেল করতে চান, তাহলে কি হবে? মানে স্কেল এবং স্ট্রেস এই দুইটা এখানে এক হয়ে গেছে। হ্যাঁ, যদি আমি চাই যে এই পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে এদিকে টেনে দিচ্ছি, দেখেন আমার এই দিকটাতে কি স্ট্রেস হয়ে যাচ্ছে, যেটা অটোক্যাডে আমরা কি বলতাম, স্ট্রেস বলতাম। হ্যাঁ, কিন্তু এইটা হচ্ছে কোথায়, এই ফেসের মিডলে যে আমার যে পয়েন্ট, সেই মিডল পয়েন্টে ক্লিক করে আমি এটা করতে পারতেছি। ওকে, আমি যদি যখন এইখানে ক্লিক করি, তখন আমার এই দিকটা কি স্ট্রেস হচ্ছে। আমি যদি এই দিকটা ক্লিক করি, দেখেন আমার এই দিকটাতে স্ট্রেস হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? স্কেল এবং স্ট্রেস একসাথে হয়। স্কেল হবে কি কর্নার পয়েন্ট ধরে, কর্নার পয়েন্ট দিয়ে কাজ করলে এটা হবে কি স্কেল হবে, আর যখন এই মিড পয়েন্ট গুলো দিয়ে ধরবো তখন সেটা কি হবে, স্ট্রেচ হবে। ঠিক আছে? আচ্ছা, তো স্ট্রেস তো হইলো। এখন যে এই মিড পয়েন্ট গেল, কর্নার পয়েন্ট গেল, বাকি থাকলো এই মানে লাইনের যে মিডল যে ইয়েগুলো। আমি এখন সেখানে ক্লিক করে দেখি সেখানে কি হয়। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে যেটা হয়, মানে দুই দিক থেকে স্কেল হচ্ছে। মানে একদিক থেকে, মানে দুই দিক দিয়ে দেখছেন, আমার হাইটও বাড়তেছে, আবার ওয়াই অ্যাক্সিসও বাড়তেছে, জি অ্যাক্সিসও বাড়তেছে, আবার ওয়াই অ্যাক্সিসও বাড়তেছে। হ্যাঁ, তো এইটা আসলে ঠিক ওইভাবে প্রয়োজন হয় না, তো এই জন্য আমরা এটা খুব বেশি ইউজও করি না। আচ্ছা, হ্যালো স্যার হ্যাঁ এটা স্যার, করলে যদি সেভ। আমি হ্যাঁ হ্যালো বল। হ্যালো আপু বলেন, আপু বলেন। এই যদি আমি হচ্ছে এই যে মাঝখানে কেবল যেটা দেখাইলেন যে দুই দিক দিয়ে বাড়ে, আমি যদি দুই দিকে একই রকম না বাড়াইতে চাই, ওইটা কি উম, হয় নাকি হ্যাঁ, দুই দিকে একই রকম বাড়াইতে হয়? আচ্ছা, এটা দুই দিকে বাড়ে, আর দুই দিকে বাড়ানোর ব্যাপারটা না খুব ডিফিকাল্ট, এই জন্য আমরা এটা প্র্যাকটিস করি না, বা এটা আমরা আসলে দেখি না, এবং আমাদের প্রয়োজন আহ, হয় না। তো আচ্ছা যেটা হবে, আমরা যদি কখনো প্রয়োজন হয় আমরা প্রপোর্শনালি স্কেল করব। মানে আমাদের যে ওয়ার্কফ্লো যেটা হবে, আমরা যে স্কেল করি, তো সেক্ষেত্রে আমরা কি প্রপোর্শনালি করব, যেটা হবে কি কর্নার পয়েন্ট দিয়ে হবে, আর না হয় কোনারটা দিকে স্ট্রেস করব। এটাই আমাদের ওয়ার্কফ্লোর ভিতর থাকবে। আর বাট যে দুই দিক থেকে হওয়ার যে ব্যাপারটা না, এটা ডিফিকাল্ট, এবং এটা আমরা আসলে ইউজ করি না। এটা স্কেচআপে আছে, এটা স্কেচআপে থাকুক, এটা আমরা প্র্যাকটিস করব না। হ্যাঁ, স্যার এটা করলে না ওই হচ্ছে শেপ নষ্ট হয়ে যায়, মানে বাঁকা হয়ে যায়, এটা দেখতে হ্যাঁ, মানে ইয়েস, এই যে যে শেপটা আছে ওই শেপটা থাকে না। ইয়েস। এখন আমার এই যেটা, সমস্যাটা হয়েছিল স্যার। হ্যাঁ ইয়েস, এটাই তো হবে। তো যেটা হলো, স্কেল আসলে সবসময় না কার্যকর না। স্কেলটা ঠিক তখনই কার্যকর হবে যখন আপনি কি করবেন, প্রফেশনালি আপনি এটাকে স্কেল করবেন, তখন হবে। আর যদি আপনি স্ট্রেচের কাজটা করতে যান না, তখন আপনার এটা সব ক্ষেত্রে আপনাকে হেল্প করবে না, কিছু কিছু ক্ষেত্রে এটা আপনাকে আর প্রবলেমে ফেলে দেবে। হ্যাঁ, তো আমাদের এটা বুঝে করতে হবে, কিন্তু কখন করতে হবে, কিভাবে করতে হবে, এইগুলো আমরা কাজ করতে করতে দেখবো। কারণ এটা এমন না যে ব্যাকরণের মতো না, যে এটাকে এই বলা হয় ওইটাকে ওই বলা হয়, এমন এক্সাম্পল দিয়ে এখানে আসলে দেখানো যাবে না। আমরা কাজ করার সময় এগুলো দেখবো, আর অবশ্যই সেগুলো আপনারা নোট করে নেবেন, এবং এটা অবশ্যই আপনাদের মানে এটা কি মাথার ভিতরে জিনিসটাকে ঢুকাই নেবেন। হ্যাঁ, ওকে। তো স্কেলের প্রথম বেসিকটা ছিল এরকম, যে আমরা কোনো কর্নার পয়েন্টে এভাবে বড় করতে পারি। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি কোনো কর্নার পয়েন্টকে ড্র্যাগ করি, তো যেটা হয়, একটা একটা পয়েন্টকে ফিক্স থেকে এটা করতেছে। এখন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করি, তাহলে কি হয় দেখেন তো। কন্ট্রোল প্রেস করে দেখেন যেটা করতেছে, এটা এ মিডিলে, অর্থাৎ এটার ভেতরে, এই বক্সটার ভেতরে মিডিলে ও একটা পয়েন্টকে ফিক্স থেকে চার ধাপ থেকে সে, মানে চতুর্দিক থেকে সে বড় করে দিচ্ছে। আর আগে কি ছিল, ওর অপোজিট কর্নার পয়েন্টকে ফিক্স রেখে দিয়ে চারদিক থেকে বড় করতেছে। আর কন্ট্রোল প্রেস করলে কি হয়, অপোজিট কর্নার না, জাস্ট মিডল থেকে সে মানে ফিক্স রেখে দিয়ে চতুর্দিক থেকে সে বড় করতেছে। ঠিক আছে, এটাই ছিল স্কেলের বেসিক। তো এখন আমরা যখন কাজ করব, স্যার তখন স্যার সেখান থেকে লাস্টেরটুকু আবার বলেন, কি বললেন? কন্ট্রোল চাপলে কি হবে? আমি এটাকে স্কেল করতেছি, এই পয়েন্টে ক্লিক করে স্কেল করতেছি, যেটা হচ্ছে আমার যে অপোজিট কর্নার পয়েন্ট, এটা তো বুঝতেছি না, অপোজিটের যে কর্নার হ্যাঁ পয়েন্ট যেটা রেড মার্ক দেখাচ্ছে, তাই না, হুম এই পয়েন্টকে ফিক্স রেখে দিয়ে আমার কাজটা করতেছে। এখানে আমি হুম রেফারেন্স রেখে দিলাম, এখানে এটা রেফারেন্স আমি এখানে ড্র করে রেখে দিলাম। তো এখন যদি আমি এটাকে এখন স্কেল করি, তো দেখেন ওই পয়েন্টে ফিক্স রেখে এখানে স্কেলটা হচ্ছে। হ্যাঁ আর যখন কন্ট্রোল প্রেস করছি, তখন কি হচ্ছে, ব্যাপারটা কি মিডল থেকে, ওটার যে মিড পয়েন্ট ছিল দেখছেন, মিড পয়েন্ট থেকে কিন্তু এটা ও স্কেলটা করতেছে।
ওই পয়েন্ট দেখেন আমার ওই লাইনটা কিন্তু এখন বক্সের ভেতরে ঢুকে গেছে, তার মানে কি আচ্ছা। ও মিড থেকে আমার এটাকে স্কেল করতে, বুঝা গেল? ওকে, তো স্কেলটা না ওইভাবে আমাদের হেল্প করবে না, একমাত্র প্রফেশনালি স্কেল করলেই হেল্প করবে, এছাড়া ওইভাবে আমাদেরকে হেল্প এটা করবে, কিন্তু সে করলে সেই হেল্প আমরা নিব না, কারণ হেল্প নিতে গেলে আমাদের অনেক প্রবলেম হয়ে যেতে পারে। এই জন্য আমরা প্রফেশনালি স্কেল করতে হলে স্কেলটা ইউজ করব। আর যদি কোনো স্ট্রেচ দরকার, স্ট্রেচ কোনো একটা দিকে বাড়াতে চান, সেই ক্ষেত্রে আমরা স্কেলকে অবশ্যই ইউজ করবো না, অ্যাভয়েড করার চেষ্টা করবো। ঠিক আছে, তো কিভাবে স্ট্রেচের কাজটা করতে পারি এইগুলো আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসগুলোতে দেখে নিব। হ্যাঁ, তো এটা ছিল স্কেল। এখন আমরা দেখব ভিউ ক্যামেরা শ্যাডো। হ্যাঁ, তো ভিউ ক্যামেরা শ্যাডোটা যেটা বুঝি, এটা আমাদের ক্যামেরার একটা কাজ, মানে আসলে আমরা এখানে কিভাবে দেখব সেই ব্যাপারটা। ঠিক আছে, তো আমি দেখেন এখানে যখন আমরা স্কেচআপের শুরুতেই টুলস বার থেকে ভিউস নামে একটা টুল প্যালেট নিয়ে রাখছিলাম, তো ভিউসটাকে আমি এখানে নামায় নিয়ে আসছি। এখানে প্রথমে লেখা আছে কি আইএসও, অর্থাৎ আইসোমেট্রিক ভিউ। আমরা এখানে কোনো অবজেক্টকে রেখে দেওয়ার পর সেই অবজেক্ট আমরা কি আইসোমেট্রিক ভিউতে এখান থেকে দেখতে পারি, বুঝা গেছে? কোনো একটা পয়েন্ট থেকে এটাকে দেখা আর কি, আইসোমেট্রিক ভিউ। এটা আমরা যেটা এখানে দেখতেছি সেটা এখান থেকে দেখতেছি। তো যেটা আমরা আসলে যখন আমরা বাস্তবে যখন কোনো কিছু দেখি, তো এই দেখা কিন্তু দুই রকম ভাবে হয়, মানে ভিউ আসলে দুই ভাবে হয়, মানে পার্সপেক্টিভ ভিউ আর হলো প্যারালাল ভিউ। পার্সপেক্টিভ ভিউটা কি, আমরা বাস্তবে যেগুলো দেখি, আপনার সামনে একটা টেবিল আছে, আপনার সামনে কম্পিউটার আছে, আপনার সামনে যে মানুষ দাঁড়ায় আছে, তো আপনি এই যে মানুষ দেখতে পাচ্ছেন, এই যে ব্যাপারটা কিন্তু হলো পার্সপেক্টিভ ভিউ। ঠিক আছে, আপনি সেদিকে তাকাইলে, আপনি যদি আপনার সামনে একটা টেবিল রাখা আছে, তো আপনি টেবিলের দিকে তাকাইলে পরে টেবিলের ডেপথ ভেরিয়েশনটা সবকিছু আপনি ভালো বুঝতে পারেন, কোথায় কতটুকু ডেপথ আছে, কোথায় কতটুকু হাইট আছে, কোথায় কতটুকু ওয়াইড আছে, উইথ আছে, লেন্থ, এভরিথিং আপনি সেখানে কি চোখ থেকে ভালো বুঝে নিতে পারেন। আর এই যে বুঝে নিতে পারেন, এটার কারণ কি, আপনি পার্সপেক্টিভ ভিউতে দেখতেছেন বলে আপনি এটা বুঝে নিতে পারতেছেন। আর যখন আপনি প্যারালাল ভিউতে যাবেন, তখন আপনি ডেপথ ভেরিয়েশনটা আপনি বুঝতে পারবেন না, অর্থাৎ হাইট এর ব্যাপারটা আপনি সেখান থেকে কি আপনার মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, সেখানে আপনি হাইট জিনিসটা বুঝতে পারবেন না। হ্যাঁ, এবং সেটা একেবারে ভৌতিক লাগবে। তো যেটা হয়েছে, আমরা এখানে পার্সপেক্টিভ ভিউতে আমরা এখানে অবজেক্টগুলো দেখতে পাচ্ছি। এখন পার্সপেক্টিভ ভিউ বিভিন্ন ধরনের হয়, যেমন 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ, 3 পয়েন্ট পার্সপেক্টিভ। তো যেটা হয়, আমরা অলওয়েজ কি মানে 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, আমাদের চোখ এই তিনটা পয়েন্ট নিয়েই অলরেডি কাজ করতে পারে, আমাদের মেন্টালিটি ঠিক করে দেয় যে আমরা কিভাবে এটাকে দেখবো। 1 পয়েন্ট দেখতে পারি, আবার 2 পয়েন্ট, 3 পয়েন্টও দেখতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো সফটওয়্যার তো এতটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ভিতরে এতটা নাই যে না সে এখন 2 পয়েন্টে দেখবে কি 3 পয়েন্টে দেখবে, এমন তো আপনার উপর ডিপেন্ড করতেছে, কিন্তু সফটওয়্যার তো এটা বলে দিতে হবে যে না তুমি এখন 2 পয়েন্টে দেখো কি 3 পয়েন্টে দেখো। ঠিক আছে, আচ্ছা। তো আমি এইখানে যত এক্সাম্পল ক্রিয়েট করছি সবগুলোকে আমি গ্রেড করে দিলাম, একমাত্র লড়াইকে ছাড়া, লড়াই থাকবে এখানে। ওকে, এরপর আমি এখানে একটা বক্স ক্রিয়েট করলাম 10 ফিট, 10 ফিট একটা বক্স আমি এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমি এটাকে 10 ফিট হাইট দিয়ে দিলাম। তো দেখেন আমি এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, তাই না? আমি এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, আর এই বক্সটা যে দেখতে পাচ্ছি আমি এই অ্যাঙ্গেল থেকে দেখতেছি। তো এই অ্যাঙ্গেল থেকে দেখলে আমি এর কি লেন্থ, উইথ, তারপরে হাইট, এই সবগুলো কি মোটামুটি ক্লিয়ার হতে পারতেছি। এবং জিনিসটা কি আমরা বাস্তবে যেমন দেখি তেমনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, কিন্তু যে না আমার সামনের দিকটা একটু বড় দেখাবে, পেছন দিকে একটু ছোট দেখাবে, ব্যাপারটা এরকম না যে আমার এই লাইন আর এই লাইন কি মনে হয় যে এই লাইনটা ছোট মনে হচ্ছে না, মনে হচ্ছে এই লাইনটা একটু বড় আর এই লাইনটা একটু ছোট, আসলে দুইটা লাইনের সমান। কিন্তু আমি কর্নার থেকে দেখতেছি, আমি যদি বাস্তবে একটা বক্স এইভাবে আমার সামনে রাখতাম, তো আমার সামনে যেটা থাকবে সেটাকে একটু বেশি বড় দেখতাম, আর পেছনের দিকে যেটা থাকবে সেটাকে একটু কি তার থেকে তুলনায় একটু ছোট দেখতাম। আপনারা চাইলে নিজের সামনে এখন একটা বক্স রেখে বা আপনাদের বাসায় এমন নিজের যে সিপিইউ বক্সটা আছে এইভাবে চোখের সামনে নিয়ে দেখেন, দেখলে ব্যাপারটা একটা বই নিয়ে দেখেন, ব্যাপারটা এরকমই। এটা কিন্তু বাস্তব ভিউ আমাদের, আর এইটা হলো 1 পয়েন্ট পার্সপেক্টিভ একটা ভিউ। ঠিক আছে, আচ্ছা। তো যেটা হবে, আমি যদি আমার এই ভিউতে আসি, ভিউ থেকে দেখেন আমি এটাকে যদি কালার অ্যাপ্লাই করে দিই, ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আমি এখানে রেড কালার অ্যাপ্লাই করলাম, এটাকে করলাম এই কালারটা, দেন তারপরে করলাম এই কালার, এরপরে করলাম এইটা, উপরে দিলাম এই কালারটা। দেখেন আমার এটা 4 ধাপ দিয়ে আমি বিভিন্ন কালার ইউজ করছে। তো আমি যখন প্রথমে আসলাম কি আইএসও ভিউ, অর্থাৎ কি আমার কোনো একটা জায়গা থেকে আমাকে এটা আইসোমেট্রিক ভিউ আমাকে দেখাবে। ঠিক আছে, আচ্ছা।
এরপরে আসলাম কি টপ, অর্থাৎ আমার এই পুরো এনভায়রনমেন্টটা আমার টপ থেকে দেখাবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমাকে টপ থেকেই দেখাচ্ছে। কি এটা কি টপে ছিল না? এই কালারটা তো টপে ছিল তাই না? আমি টপে ক্লিক করলাম, আমাকে এখন টপ থেকেই দেখাচ্ছে। আমি যা কিছু দেখতে পাচ্ছি কি টপ থেকে দেখতে পাচ্ছি। ওকে, আমি যখন ফ্রন্টে ক্লিক করলাম, তখন আমি ফ্রন্ট অর্থাৎ এই অবজেক্টে আমি এই যে মানে আমার এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টের ফ্রন্ট সাইড থেকে দেখতে পাচ্ছি। এরপরে কি আছে রাইট, আমি রাইটে ক্লিক করলাম, আমি রাইট সাইড থেকে দেখতে পাচ্ছি। এরপরে কি আছে ব্যাক বা রেয়ার, আমি ব্যাকে ক্লিক করলাম, ব্যাক সাইড থেকে দেখতে পাচ্ছি। এরপরে আছে কি লেফট, আমি লেফট সাইড থেকে দেখতে পাচ্ছি। ব্যাপারটা কি বোঝা গেল? এখানে 6টা ভিউ আমরা এখানে দেখতে পাই, আইসোমেট্রিক, তারপর টপ, কি ফ্রন্ট, রাইট, ব্যাক এবং লেফট। আর এই যে এই দেখার ব্যাপারটা না আমাদের মডেলিং করতে অনেক হেল্প করবে। এমন হতে পারে যে না আপনি একটা বাড়ি তৈরি করতেছেন, সেই বাড়ির ফ্রন্ট ফেসটা কেমন হয়েছে দেখতে আপনি দেখতে চান, সো আপনি ফ্রন্টে ক্লিক করলেন, তো ফ্রন্ট সাইডটা কেমন দেখতে, ফ্রন্ট সাইড এলিভেশনটা কেমন দেখতে আপনি এখান থেকে এভাবে দেখে নিতে পারেন। আপনি যদি চান না আপনারা ল্যান্ডস্কেপ প্ল্যান করছেন, তো ল্যান্ডস্কেপ টপ থেকে দেখতে চান, আসলে টপ থেকে কেমন দেখাবে, সো আপনি এই ডিরেক্ট টপে ক্লিক করলেন, দেন আপনি টপ থেকে এটাকে দেখতে পাবেন। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো ক্যামেরা ভিউর উপরে দেখবো কি ক্যামেরা। তো আমি তো প্রথমেই বলছিলাম আপনাদেরকে যে এটা কিন্তু একেবারেই কি একটা মানে রিয়েল একটা সফটওয়্যার, মানে রিয়েলি মানে কি বলা যেতে পারে রিয়েল টাইম ভিজুয়ালাইজার, রিয়েল টাইম ভিজুয়ালাইজার এবং রিয়েলি আমাদেরকে ভিজুয়ালাইজ করে। তো আমাদের যে পয়েন্ট, আমরা যে যে পজিশনে আছি, আমরা এখন টপ পজিশনে আছি তাই না? তো টপ পজিশনে আছি এবং এটাকে দেখতেছে কি পার্সপেক্টিভ ভিউতে দেখতেছি। আপনি যদি একটু টপ থেকে একটু সাইডের দিকে চলে যাই, আমি সেটা কি অন্য অন্য ইনফরমেশন পেয়ে যাচ্ছি যে না এটার হাইট বা এটা একটা লেফটের আমি কিন্তু টপেই আছি, টপে থেকে আমি দূর থেকে একটা টপের একটা কর্নার থেকে দেখতেছি। সো আমি কিন্তু কি দেখতে পাচ্ছি, এটা একটা সাইডও দেখতে পাচ্ছি আবার টপও দেখতে পাচ্ছি। আমি যদি এদিক থেকে দেখি, আমি একটা সাইডও দেখতে পাই আবার একটা কি টপও দেখতে পাই। এখন আমি যদি ক্যামেরা থেকে, আমি তখন আছি কি পার্সপেক্টিভ মোডে আছি, আমি যদি প্যারালালে চলে যাই তাহলে কি দেখবো দেখেন, যখন প্যারালালে চলে গেছি দেখেন আমি শুধুমাত্র টপকেই দেখতে পাচ্ছি, আমি এই সাইড ইনফরমেশন কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু। অর্থাৎ আমি যে মুডে আছি আমি সেই মুডকে এখন দেখতে পাবো, টপকেই দেখতে পাবো, আর কোনো সাইড আমি এখানে দেখতে পাচ্ছি না। আর এটা হলো প্যারালাল মুড অর্থাৎ 2D মুড। এটাকে আমরা দেখতেছি কি 2D মোডে দেখতে পাচ্ছি। আমি যদি ফ্রন্টে ক্লিক করি আমি শুধু জাস্ট ফ্রন্টকে দেখতে পাবো, আমি কিন্তু আর অন্য কোনো সাইড এখানে দেখতে পাবো না। কারণটা কি? কারণ আমি এখন 2D মোডে আছি অর্থাৎ কি প্যারালাল প্রজেকশনে আছি। আমি ক্যামেরাতে আসলাম, আবার পার্সপেক্টিভে ক্লিক করলাম, দেখেন আমি এখন কি 3D ভিউতে চলে আসছি, আমার 3D মোডে চলে আসছে, যেটা আমরা বাস্তবে দেখি। আমি সাইডের দিকে যাচ্ছি, দেখেন আমি সাইডের ইনফরমেশন পেয়ে যাচ্ছি। আমি যদি এই পাশের দিকে হালকা আগাই আমি এদিকে ইনফরমেশনটা পেয়ে যাচ্ছি। আমি যদি উপর দিকে হালকা আগাই কি আমি উপর দিকের ইনফরমেশনও পেয়ে যাচ্ছি। যদি এই ব্যাপারটা কিন্তু প্যারালাল প্রজেকশন হবে না। প্যারালাল প্রজেকশনে কি হবে, শুধুমাত্র আপনাকে 2D ইনফরমেশনটা আপনাকে দেখাবে, জাস্ট একটা 2D ভিউ দেখাবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? ওকে, রেসপন্স করতে হবে, হ্যাঁ, নাহলে আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝতেছেন। জি স্যার। ওকে, জি স্যার। তো যেটা হবে আমরা বাস্তবে যেভাবে দেখি আমরা এখানে ঠিক সেভাবেই দেখবো। এই প্যারালাল প্রজেকশনটা আমাদের কোথায় হেল্প করবে, আমরা যখন অটোক্যাড ফাইল, আমরা যখন এই স্কেচআপ থেকে অটোক্যাড ফাইল তৈরি করব বা সেকশন মেক করব বা এলিভেশন মেক করব, তখন আমাদের এই ব্যাপারটা হেল্প করবে। সরি। ওকে, তো আমরা যখন কাজ করব অবশ্যই আমরা কি পার্সপেক্টিভ ভিউতে আমরা কাজ করব। আমি পার্সপেক্টিভ ভিউতে চলে আসলাম। ওকে, তো এখন আমরা দেখি শ্যাডো। আমি তো বলছি এটা রিয়েল টাইম ভিজুয়ালাইজার, আমরা বাস্তবে যেভাবে যেখানে অবস্থান করি না কেন আমরা সেই অবস্থানটা এখানে মেক করে ফেলতে পারি। তো দেখেন এই যে শ্যাডো নামে এখানে একটা অপশন আছে, আমি শ্যাডোটাকে এখান থেকে ড্র্যাগ করে নিচে নামালাম। এটা একটা অন অফ সুইচের মতো সুইচ, এই সুইচকে অন করলে তো অন, অফ করলে তো অফ। আমি এটাকে অন করে দিলাম, অন করলেই দেখেন অলরেডি শ্যাডো মেক হয়েছে, শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ এখানে অটোমেটিক্যালি একটা সান ক্রিয়েট হয়েছে এবং সেই সান মানে সান অন হয়ে গেছে এবং কি অবজেক্টগুলো শ্যাডো চলে আসছে। স্কেচআপ খুবই মানে কি বলে ইউজার ফ্রেন্ডলি এবং একটা রিয়েল টাইম ভিজুয়ালাইজিং সফটওয়্যার। আপনি ঠিক বাংলাদেশে বা পৃথিবীর কোথায় আছেন সেইখানে কোনো অবজেক্ট থাকলে সেই অবজেক্টটি ঠিক কেমন দেখাবে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এই শ্যাডো অন করার পরে পরে দেখেন লেখা আছে JFMAM, একটা বক্স দেওয়া আছে না, এটা কি ইন্ডিকেট করতেছে, এটা আপনার মান্থ,
যেমন আমার এটা এখন কি নভেম্বর মাসে আছে, হ্যাঁ, আমি তাহলে এখানে মাস চেঞ্জ করতে পারি যে কোন মাসে কেমন শ্যাডো পড়ে, আমরা এখান থেকে এটাকে অ্যানালাইসিস করতে পারি বা দেখতে পারি। যদি আমি জানুয়ারির দিকে যাই, দেখেন জানুয়ারির দিকে ঠিক এমনটাই শ্যাডো আসতেছে এখানে। পরে দেওয়া আছে কি টাইম, কখনকার চান আপনি, জানুয়ারি মাসের 7:27 সকাল হয়, মানে সূর্যটা উঠে, আর 4:48 পর্যন্ত সূর্যটা থাকে। 4:48 পর্যন্ত এখানে সূর্যটা থাকে। আচ্ছা, আমি যদি জুন জুলাই দিকে চলে আসি, আমি জুন জুলাই দিকে ক্লিক করলাম, দেখেন 4:48 সকাল হয় আর 7:24 পর্যন্ত কি সন্ধ্যা থাকে। আপনি এভাবে ড্র্যাগ করতেছেন, দেখেন আমার এখন কি সকালের দিকে আছি, আমি আস্তে আস্তে দুপুরের দিকে যাচ্ছি, এটা দুপুরবেলা দেন সন্ধ্যাবেলা। ঠিক আছে। সো আপনি কোনো রেসিডেন্স একটা বিল্ডিং তৈরি করলেন, সেই বিল্ডিংটা আসলে তার সানপাতটা কি হবে, তার মানে শ্যাডোটা কি আসলে কোন দিকে পড়তেছে বা আসলে কোন দিকে আলো বেশি পড়ে, এই ব্যাপারগুলো আপনি এখান থেকে কি অ্যানালাইসিস করে নিতে পারেন। এখন যদি চান যে না স্যার আমার এক্সাক্ট প্লেস, এক্সাক্ট টাইম, এক্সাক্ট ইয়াতে আমার দরকার হবে, তখন আপনি কি করবেন, যেটা করতে হবে, আমরা কি এই যে উইন্ডো থেকে ডিফল্ট রেতে চলে যাবো, ডিফল্ট রে থেকে কোথায় যাব, শর্ট রে। আমাদেরকে ডিফল্ট রেকে দেখতে হয় কিভাবে, শর্ট রেতে ক্লিক করলেই আমাদের ডিফল্ট রেটা চলে আসবে। এখান থেকে এটাকে আমরা এটাকে অফ করে রাখলাম, রাখার পরে দেখেন যে শ্যাডো নামে একটা অপশন চলে আসে, শ্যাডো নামে একটা ট্যাব। এই ট্যাবটা আসার পরে এখানে দেখেন আপনি কোন দেশে বাস করেন, সেই দেশের যে আপনার যে আমাদের যে স্ট্যান্ডার্ড যে টাইমের যে এটা আছে না, ইউটিসি যে টাইম, এই টাইম আপনি স্ট্যান্ডার্ড স্কেল ফলো করতে পারেন। তারপরে কি হবে টাইম, আপনি যদি এখানে টাইম লিখে দিতে পারেন যে না এখন বাজে কত, এখন বাজে আমার এখানে 12টা 2, সো আমি এখানে লিখে দিলাম 12 এবং 02 দিয়ে দিলাম। এখন বাজে 12টা 2, আর আজকের ডেট কত, 27/10, তাই তো। তো যেটা করতে হবে এখানে আমাকে 27, আর এখানে লিখতে হবে 10। তো ঠিক এক্সাক্ট এই মুহূর্তে যদি একটা অবজেক্ট 10 ফিট বাই 10 ফিট একটা অবজেক্টকে যদি এভাবে রাখা হয়, মানে একটা কিউব যদি রাখা হয়, তো ঠিক সেই কিউবের এমন একটা শ্যাডো পড়বে। বোঝা গেল? আর উইন্ডো থেকে কিসে গেছিলেন? উইন্ডো থেকে ডিফল্ট রে, দেন ডিফল্ট রে। হাইট, এখানে শর্ট রে থাকবে, শর্ট রে, হাইট রে, হ্যাঁ, অন অফ আচ্ছা সুইচের মতো, এটা চলে আসছে। তো এখন যেটা হলো ঠিক এই মুহূর্তে মানে বাস্তবে একটা 10 ফিট বাই 10 ফিট যদি কিউব রাখা হয়, তো সেই কিউবের ঠিক এরকম একটা শ্যাডো আমি পাবো, একেবারে রিয়েল টাইম ভিজুয়ালাইজেশন। এখন কোশ্চেন, এটা এটা আসলে ডিরেকশনটা কি, সূর্য কোন দিক দিয়ে উঠতেছে আর কোন দিক দিয়ে ডুবতেছে, এটা আমরা কিভাবে বুঝবো, কারণ কোনটা নর্থ কোনটা সাউথ কেমনে বুঝবো, তাই না? তো যেটা হয় আমরা কি জানি যে সূর্য পূর্ব থেকে উঠে পশ্চিম দিকে যায় নাকি, না পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, কোন দিকে যায় অনেকে জানে না মেবি। পূর্ব থেকেই পশ্চিমে যায়। শিওর? আচ্ছা, তো পূর্ব থেকে পশ্চিমে যায় এবং সূর্যটা অবশ্যই দক্ষিণ দিকে হেলে থাকে, সূর্যটা কি প্রায় দক্ষিণ দিকে হেলে থাকে। তো যেটা হয়, স্যার কিয়ামত হলে স্যার পশ্চিম দিক থেকে উঠবে। আচ্ছা কিয়ামত হলে পশ্চিম দিকে উঠবে, তাই? ওকে। তো যেটা হয় সূর্যটা দক্ষিণ দিকে, প্রায় দক্ষিণ দিকে হেলে থাকে, অর্থাৎ শ্যাডো যেটা পড়ে সেটা কোন দিকে পড়ে, নর্থ সাইডের দিকে শ্যাডো পড়ে। তো আমি যদি সূর্যটা আমি যদি ওরিয়েন্টেশনটা একবার দেখি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবার দেখি, এটা কোথায় আছে এখন, শ্যাডোটা আছে সামনের দিকে, তাই তো। তার মানে কি আমার এই দিকটা কি হবে, পশ্চিম, আর এই দিকটা কি হবে, এই দিকটাতে কি হবে, পূর্ব। ওকে, আমরা এখন আস্তে আস্তে দুপুর হচ্ছে, দেখেন তো শ্যাডো ওরিয়েন্টেশন কোন দিক দিয়ে ঘুরতেছে, এখন আমি দুপুর বেলা আছি, তার মানে কি আমার এই দিকটা হবে কি হবে, এই দিকটাতেই হবে কি হবে, উত্তর এদিক স্যার। যদি এদিক যদি পূর্ব হয় তাহলে এদিকটা কোন কোন দিক হবে, উত্তর না স্যার। আবার দেখেন আমি যদি সন্ধ্যার দিকে যাই, তাহলে আমার কি বলতেছে কি এই দিকটা হবে পশ্চিম, তা এই দিকে পশ্চিম আর এই দিকে হলো পূর্ব, তাহলে এই দিকে কি, উত্তর, তারপর দিক স্যার দক্ষিণ। এটাই হলো দক্ষিণ, কারণ সূর্য তো আচ্ছা এইদিকে হেলে আছে, তাই না? আচ্ছা আচ্ছা। সূর্য তো এই দিকটা হেলে আছে বলে না আপনি ছায়াটাকে এইদিকে দেখতে পাচ্ছেন। জি স্যার। আর এটা হলো নর্থ, আর এটা হলো সাউথ। ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে স্যার। আমার সায়ান কালার যে দিকটাতে, এই দিকটা হলো কি
সাউথ, আর এই দিকটাতে হলো এই ব্লু কালার দিকে হবে কি নর্থ, আর এই যে এটা ম্যাজেন্টা কালারের দিকে হবে ইস্ট, আর এই কালারটার দিকে হবে কি ওয়েস্ট। জি বুঝা স্যার। গেল? জি স্যার। ওকে, তো এটা ছিল আমাদের ভিউ, ক্যামেরা এবং শ্যাডোর অপশন, যেখান দিয়ে আমরা কি রিয়েল টাইম ভিজুয়ালাইজেশন মেক করতে পারি। ক্লিয়ার? তো আমরা যখন কাজ করব, কাজ করার সময় অবশ্যই এই শ্যাডোটাকে অফ করে কাজ করব, কারণ শ্যাডোটাকে অন করলে কাজ করতে আপনার হ্যাম্পার হবে, কারণ ফাইলটা অনেক ভারী হয়ে যাবে, কারণ এটা আপনার কি অলওয়েজ রিয়েল টাইম রেন্ডার আপনাকে দিচ্ছে। সো আপনি ফাইল নাড়াচ্ছেন, এটাকে রোটেট করতেছেন, মুভ করতেছেন, তখন কি শ্যাডোগুলো চেঞ্জ হবে বা ওর অন্যান্য অ্যাক্টিভিটিগুলো চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে কি আপনার পিসি হ্যাং করতে পারে। এর জন্য আমরা যেটা করব, অবশ্যই শ্যাডোটাকে অফ রেখে দিয়ে আমরা কাজ করব, কাজ যখন শেষ হবে তখন আমরা শ্যাডোটাকে অন করব। ওকে, আচ্ছা, তো ভিউ, ক্যামেরা, শ্যাডো তিনটা পার্ট শেষ, স্কেল শেষ, পেইন্ট বাকেট শেষ। এখন বাকি আছে ফলো মি টুল। তো অনেকেরই আক্ষেপ যে না আমরা ডাইনামিক শেপ তৈরি করতে পারি না, ডাইনামিক শেপ কিভাবে তৈরি করতে হয় জানি না, এটা দিয়ে হয় না, হইলে কেমনে হয় জানি না। তো আমরা এখন সেটাই দেখবো যে কিভাবে এটা দিয়ে ডাইনামিক শেপ ক্রিয়েট করতে পারি। তো রেডি তো সবাই নাকি? আচ্ছা, এই টুলটার নাম হলো ফলো মি। ফলো মি, ফলো মি এই কথাটা অর্থ কি আসে বলেন তো দেখি একটু কেউ একজন। ফলো মি অনুসরণ করো আমাকে। আপনাকে অনুসরণ করতে হবে তাই নাকি অন্য কোনো সফটওয়্যার মানে কোনো টুলসকে অনুসরণ করতে হবে? কাকে অনুসরণ করতে হবে, আপনাকে না টুলসকে? টুলসকে অনুসরণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো যেটা হলো এই যে এখানে দেওয়া আছে পুশ প্লেট ঠিক নিচে দেওয়া আছে কি ফলো মি। হ্যাঁ, তো দেখি ফলো মি টুলের কাজটা আসলে কি। কাজটা হলো এরকম যে আপনাকে কোনো ফেস ক্রিয়েট করতে হবে, ফেস ক্রিয়েট করতে হবে। তো এই ফেসকে ফলো করাইতে হবে। ফলো মি টুলটা কিভাবে কাজ করে আমরা সবাই একটু কেয়ারফুলি শুনি। ফলো মি টুলটা হলো এরকম যে আপনি একটা লাইন ক্রিয়েট করলেন, লাইন ক্রিয়েট করে রাখলেন, আর সেই লাইনকে আমাকে ফলো করতে হবে। কে ফলো করবে? একটা ফেস ফলো করবে। কাকে ফলো করবে? একটা লাইনকে ফলো করবে। ব্যাপারটা কি ক্লিয়ার? ফলো মি টুল কাকে ফলো করব? একটা লাইনকে ফলো করব। কে ফলো করতেছে? একটা ফেস ফলো করতেছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি একটা লাইন ক্রিয়েট করলাম, এটা কি আমার একটা লাইন। এখন এই লাইনকে ফলো করতে হবে। কে ফলো করবে? একটা ফেস ফলো করবে। আর সেই ফেসটা কেমন হইতে হবে? সেই ফেসটা হইতে হবে এই লাইনের ঠিক অপোজিটে, এই লাইনের ঠিক অপোজিটে। যেমন মানে এই আমার লাইনটা আছে কোন অ্যাক্সিসে, এখন বলুন তো এই লাইনটা যদি ড্র করছি এটা কোন অ্যাক্সিসে ড্র করছি? এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে লাইনটা ড্র করছি। তো আমাকে একটা ফেস ক্রিয়েট করতে হবে, সেই ফেসটা হইতে হবে কোন অ্যাক্সিসে? এক্স এক্স অ্যাক্সিসকে লক রেখে, এক্স অ্যাক্সিসকে লক রেখে করতে হবে। আপনার লাইন যে অ্যাক্সিসে থাকবে ঠিক সেই অ্যাক্সিসকে লক রেখে আপনাকে একটা ফেস ক্রিয়েট করতে হবে। বোঝা গেল? আমি আমার এই লাইনটা এখন আছে এক্স অ্যাক্সিসে, সো আমি এখন এক্স অ্যাক্সিসকে লক রেখে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করতে চাই। আর সেটা কোথা থেকে হবে? এই লাইনের এন্ড পয়েন্ট থেকে হবে। সেই লাইনের ওয়াই এক্সিস বরাবর এন্ড পয়েন্ট থেকে হবে। তো আমি এই এন্ড পয়েন্টে আমি একটা ফেস ক্রিয়েট করলাম। বোঝা গেল ব্যাপারটা? একটা লাইন ড্র করছি, সেই লাইনটা ছিল এক্স অ্যাক্সিস বরাবর, আর সেই লাইনের এন্ড পয়েন্টে আমাকে ফেস ক্রিয়েট করতে হবে। আর সেই ফেসটা লক করে কোন 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 অ্যাক্সিসকে লক করে করতে হবে? এক্স অ্যাক্সিসকে লক করেই করতে হবে। করে আমি সেই লাইনের এন্ড পয়েন্টে একটা ফেস ড্র করলাম। এখন কি হবে? ফলো মি টুলটাকে অ্যাপ্লাই করাবো। তো ফলো মি, যাকে ফলো করতে হবে তাকে আগে সিলেক্ট করলাম, দেন ফলো মিতে আসলাম, আসার পরে যে ফলো করবে তাকে সিলেক্ট করলাম। তো দেখেন আমার একটা কি একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। ব্যাপারটা কি ছিল? এটা একটা লাইন ছিল, আর এই লাইনকে এই ফেস ফলো করছে, ফলো করে কি হইলো? এই যে এমন একটা অবজেক্ট ক্রিয়েট হইলো। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, আপনারা সবাই কি মানে পিসি অন করে বসছেন? সবাই কি স্কেচআপ ওপেন করে বসে আছেন নাকি? স্কেচআপ ওপেন করে বসে আছেন কে কে বলেন তো দেখি? স্যার আমি তো খালি আপনারটাই দেখতেছি। আচ্ছা, অন্য কেউ স্কেচআপ ওপেন করে বসে আছেন নাকি? আমার তো পিসি নেই স্যার। আচ্ছা, স্যার আমরা কি স্কেচআপ ওপেন ওপেন করে করা আছে বসবো? কিন্তু স্যার আমি আপনার স্ক্রিনেই আছি, আমি ওই স্কেচআপে নাই।
আচ্ছা ঠিক আছে, তো আপনার স্কেচআপটা ওপেন করেন, কারণ এটা যদি কারো যদি প্যাচ লেগে যায় সমস্যা, সো এটা আপনি একবার প্র্যাকটিস করে দেখেন, দেখেন কে বুঝতে পারতেছে না কে বুঝতে পারেন নাই। আমি এটাকে আরেকবার দেখাচ্ছি। সো আমি ধরে নিলাম যে আমি একটা লাইন ড্র করলাম, এটা এক্স অ্যাক্সিসে গেল, তারপর এটাকে ওয়াই অ্যাক্সিসে নিলাম, এটা ওয়াই অ্যাক্সিসে গেল, এরপরে এটাকে আমি আবার এক্স অ্যাক্সিসে নিলাম, নেওয়ার পরে আমি এটাকে জি অ্যাক্সিসে নিলাম, তারপর এটাকে আমি ওয়াই অ্যাক্সিসে নিলাম, নেওয়ার পরে আমি আবার রেড রেড অ্যাক্সিসে নিলাম, নেওয়ার পরে আমি আবার এটাকে ওয়াই অ্যাক্সিসে নিলাম, নিয়ে আমি এখানে রেখে দিলাম। কি বোঝা গেল ব্যাপারটা? আমি একটা লাইন ড্র করলাম। তো আমি চাই আমার এই লাইনকে ফলো করাইতে, কোনো একটা ফেসকে ফলো করাইতে চাই। তো কি হবে, এই লাইনের এন্ড পয়েন্টে, তো আমার এই যে লাইনটা ক্রিয়েট হলো, এই লাইনের এন্ড পয়েন্ট হলো এইখানে একটা আছে আর এইখানে একটা আছে, তাই না? দুইটা এন্ড পয়েন্ট, আর এগুলো সব কর্নার পয়েন্ট। ওকে, তো কি হবে, আমি এই কর্নারটা এন্ড পয়েন্টে ক্লিক করব, আমি একটা ফেস ড্র করব। এই লাইনটা কোন অ্যাক্সিসে আছে? রেড অ্যাক্সিসে আছে। তো আমি রেড অ্যাক্সিসকে লক রেখে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করবো, এখানে রেক্টেঙ্গেল আমি একটা সার্কেল ড্র করি, সার্কেল নিলাম। তো সার্কেলকে আমি কি করব, এই রেড অ্যাক্সিসে লক রেখে আমি সার্কেলকে ড্র করতেছি, সবাই খেয়াল করে দেখেন। হ্যাঁ, আমি ড্র করতেছি, ড্র করে দিলাম। কি হলো, যে লাইন সেই লাইনের অ্যাক্সিস লক রেখে সার্কেল ড্র করলাম। চাইলে আমরা এটা তো করতে পারতাম, কিভাবে পারতাম, আমি এটাকে করি। এইটা আসছে কোন অ্যাক্সিসে? ওয়াই অ্যাক্সিসের সাথে আছে, তাই না? এটা কোন অ্যাক্সিসে আছে? এটা ওয়াই অ্যাক্সিসের সাথে আছে। সো ওয়াই অ্যাক্সিসকে লক রেখে এইখানকার এই এন্ড পয়েন্টে আমি একটা সার্কেল ড্র করলাম। কি হলো, আমার এই অ্যাক্সিসকে লক রেখে একটা সার্কেল ড্র হইলো। এখানে ড্র হওয়ার পর যেটা করব, আমি এই আমার লাইনগুলোকে সিলেক্ট করে ফেলবো। এই লাইনগুলোকে আমি একসাথে সিলেক্ট করে ফেললাম, সবগুলো লাইন আমার সিলেক্ট হয়ে গেল। অর্থাৎ যাকে ফলো করাতে চাই তাকে আমি আগে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এইবার ফলো মি টুলে ক্লিক করে দেন ফেসে ক্লিক করলাম। দেখেন আমার একটা পাইপ ক্রিয়েট হয়ে গেছে, বা এরকম কিছুটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখানে বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা স্যার, আমরা জি করবো স্যার। এখন। হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করেন। যদি কেউ বুঝতে না পারেন, প্র্যাকটিসের জন্য 2 মিনিট টাইম। যদি বুঝতে না পারেন দেন আপনি স্ক্রিন শেয়ার করে দেখাবেন। হ্যাঁ, ওকে। হ্যালো, হ্যালো। কি অবস্থা, সবাই পারছি আমরা? না স্যার, আমি তো আটকাই গেলাম প্রথমে। আচ্ছা, অন্যদের কি অবস্থা? স্যার হচ্ছে প্রথমে লাইন ড্র করে নেব। ওকে, কোন একটা অ্যাক্সিসে লাইন ড্র করেন। হ্যাঁ, লাইন ড্র করে নিলাম এক্স অ্যাক্সিসে।
ওকে, তারপরে তারপরে একটা ফেস ড্র করবেন। তো ফেসটা রেক্ট্যাঙ্গেল বা সার্কেল দিয়ে করেন, আপনি সার্কেল দিয়েই করেন। তো সার্কেলকে সিলেক্ট করে আপনি কোন অ্যাক্সিস লক রাখবেন। তারপরে কোন স্যার অ্যাক্সিসে লক করে নেব? আচ্ছা, একজন কথা বলতেছে ম্যাম, কথা শেষ হোক তারপর আমরা আপনার কথাও শুনবো। হ্যাঁ, একটু ওয়েট করেন প্লিজ। স্যার জি অ্যাক্সিসে একটা সার্কেল ড্র করেন। নো নো, জি অ্যাক্সিসে না, আপনার লাইনটা যে অ্যাক্সিসে আছে সেই অ্যাক্সিসে সার্কেল লক রাখবেন। ও আচ্ছা, তাহলে এক্স অ্যাক্সিসে সার্কেল ড্র রাখেন। করে লক রেখে দিয়ে দেন ওই লাইনের এন্ড পয়েন্টে ড্র করবেন। হ্যাঁ করছি। সার্কেল ড্র হয়েছে। হ্যাঁ এরপরে শুধু লাইনকে সিলেক্ট করেন। আচ্ছা, শুধু লাইনকে, কিন্তু সার্কেলের ভিতরের লাইনটুকু তো সিলেক্ট হচ্ছে না। না না, ভিতরের লাইন তো সার্কেলের হাতই দিব না, জাস্ট অনলি লাইনকে সিলেক্ট করবো, অনলি লাইন। আচ্ছা হুম লাইন সিলেক্ট করছেন তো? হ্যাঁ ওকে, এবার আপনি পুশ পুলের নিচে দেখেন ফলো মি টুলটা আছে, এই ফলো মি টুলে ক্লিক করেন। হ্যাঁ তারপরে ক্লিক করে এবার ফেসে ক্লিক করেন, ফেস। সার্কেলে ক্লিক করব। হ্যাঁ, সার্কেলের যে ফেসটা আছে সেই ফেসে ক্লিক করেন। হ্যাঁ করলাম তো, হয় না। হয় না? না আচ্ছা, আমি প্রসেসটা আপনাকে দেখাই। আপনি একটা রেড অ্যাক্সিসে লাইন ড্র করবেন, রেড অ্যাক্সিস লক রেখে লাইন ড্র করলেন। হ্যাঁ ওকে, হ্যাঁ এরপরে বললাম একটা সার্কেল টুলে আসেন, সার্কেল ড্র করতে চান, কোন অ্যাক্সিসে করব? রেড অ্যাক্সিস লক রেখে করব। আমার রেড অ্যাক্সিস লক আপনার কেমন আসছিল? আসার পরে দেন আমি এইবার কি করব? আমার তো লালটা আসে, মানে এইরকম আসে নাই, নরমাল সার্কেল আসছে। হ্যাঁ, যেটা করব এইবার আমি এই লাইনের এন্ড পয়েন্টে সার্কেলটাকে ড্র করলাম। দেখছেন সার্কেলটা কিন্তু মানে আমি যখন সার্কেলটা ড্র করব তার আগেই রেড অ্যাক্সিসটা লক করে নেবেন। মানে সার্কেলে এসে, যেমন আমি যে সার্কেলে আসলাম, আসার পরে আমি এখন কোন অ্যাক্সিসে করতে চাই, এই রেড অ্যাক্সিস কি গ্রিন অ্যাক্সিস, আমি এখন সেই লকগুলো করে দিচ্ছি। তো লক করে নেওয়ার পরে দেন সেন্টার পয়েন্ট টু ড্র, মানে সেন্টার পয়েন্ট টু রেডিয়াস। ঠিক আছে, ওকে। নেক্সট ম্যাম বলেন ম্যাম। অন্য একজন ম্যাম কথা বলতেছিলেন, আমি স্যার আমার এক সাইড হয়েছে, অন্য সাইড হচ্ছে না। আচ্ছা, মানে এক পাশে ফলোমিটা হয়েছে আর পুরো লাইন জুড়ে হয়নি, তাই তো? আচ্ছা, সেটা হয়েছে এমন যে হয়তো আপনি এমন ভাবে ড্র করছেন যে এইভাবে এটাকে রাখছেন। ওকে, তো আপনি যেটা করতে হবে সবগুলো লাইনকে সিলেক্ট করতে হবে। যদি আপনি এই একটা লাইনকে সিলেক্ট করেন আর এইভাবে যদি ফলো মি করাই দেন, তাহলে এতটুকুই হবে। অর্থাৎ যতখানি আপনার সিলেক্ট থাকবে ততখানি ফলো করবে। সো আপনি এইখানে এটাকে নিলেন এবং এইখানে এটাকে ধরলেন, দুইটাকে একসাথে ধরেন কন্ট্রোল ধরে, বা এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে দেন ফলো মি করাই দেন। এই যে এবার ফলো মি হয়ে গেল পুরোটাই। ঠিক আছে, কিন্তু স্যার আমার তো লালটা আনতেই পারতেছি না, আমি তো করলাম। আপনি রেড অ্যাক্সিস লক করেন। রেড অ্যাক্সিস লক হয় কিভাবে বলুন তো? এই যে রাইট অ্যারো প্রেস করে। হ্যাঁ, তা আপনি সার্কেল আসেন, এই যে সার্কেল আমি আসলাম, সার্কেলে ক্লিক করলাম। ওকে, হ্যাঁ হ্যাঁ সার্কেল আমি রাইট ক্লিক করলাম, তাহলে আমি কি তারপরে রাইট অ্যারো প্রেস করলাম, তাও তো আমার ব্লুই দেখা যাচ্ছে। ব্লু দেখাচ্ছে, তাই? ওকে, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন আমাদের সাথে। আচ্ছা, শেয়ার আজকে যেন শেয়ার করতেছে অটোমেটিক, এটা লেখা আসছে। না না, মানে আমি ছিলাম তো, আমি এখন অফ করছি, আপনি এখন দেন, এখন আসবে। ও আচ্ছা, হয়েছে স্যার? হ্যাঁ, শেয়ার হয়েছে। এখন আপনি আপনি আপনার কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করেন। সরি, এখন না, সার্কেলে যান, রাইট অ্যারো প্রেস করেন। হ্যাঁ রাইট অ্যারো প্রেস করছেন? হ্যাঁ রাইট অ্যারো প্রেস করছি। আপ অ্যারো প্রেস করুন, আপ অ্যারো। হ্যাঁ আপ অ্যারো প্রেস করছি। মানে আপনার তো আসতেছে না, আপনার কিবোর্ড কি ঠিক মতো কাজ করে নাকি? হ্যাঁ করে তো স্যার। আপনার তো এখানে আসার কথা, তাই না? তো যেটা হবে, আপনার কিবোর্ড থেকে, এক মিনিট, আপনি অন স্ক্রিন কিবোর্ডে যান, অন স্ক্রিন কিবোর্ড। আপনি সার্কেল এসকেপ করেন, এসকেপ করে সার্কেলকে ছেড়ে দেন, এসকেপ করে সার্কেলকে ছেড়ে দিয়ে এসকেপ, মানে হ্যাঁ
মনে স্পেস হয় বার হ্যাং হয়েছে নাকি বুঝতেছে না। স্পেস হচ্ছে বারে না। ক্লিক করেন, স্পেসে ক্লিক করুন, হ্যাঁ স্পেস প্রেস করছেন। হ্যাঁ এবার আপনি আপনার জন্য সার্চ বক্স, উইন্ডোজের যে সার্চ বক্স, এটা হ্যাঁ ওকে, এখানে ক্লিক করে লেখেন ওয়ান স্ক্রিন কিবোর্ড, ওয়ান স্ক্রিন, এ চলে আসছে, নিচে চলে আসছে, এই যে এটা। হ্যাঁ এখন এন্টার দেন, হয়তো অন করেন, হুম মনে হচ্ছে কিনা। হুম এবার আপনি স্কেচআপে চলে যান, হুম সার্কেলে যান। হুম এবার আপনি এই কিবোর্ড থেকে রাইটার ক্লিক করেন। হ্যাঁ হুম আবার করেন তো দেখি। আচ্ছা ঠিক আছে, ওকে বুঝতে পারছি। আপনি এবার মানে লেফট অ্যারো করেন তো, লেফট অ্যারো। তার মানে আপনার এখানে এই অ্যারো লক হচ্ছে না, তাই তো? হুম ওকে ঠিক আছে, ওকে আপনি এখন অফ, স্ক্রিন অফ করেন, তারপর আমি দেখাই দিচ্ছি। আচ্ছা আপনার অফ করা লাগবে না, আপনি একটা কাজ করেন তো দেখি, উইন্ডোতে যান, উইন্ডোতে যান, উইন্ডোতে যান। উইন্ডোতে যাওয়ার পরে প্রিফারেন্স, আপনার কি এই মানে এটা কি আগে থেকে লক করতো নাকি শুধু এখন লক করতেছে না? আগে লক করতো কিনা? হ্যাঁ আগে তো লক করছে, আগে মানে লক, আমি যে লাইনটা ড্র করছি ওইটা তো